রেডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ইনস্টিটিউটের সকল শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে অষ্টম শ্রেণীর দ্বিতীয় ক্লাস করাবো অর্ধবার্ষিক মডেল পরীক্ষার সাজেশন অনুযায়ী। গত ক্লাসে আমরা তোমাদেরকে একটা পাটিগণিত এবং একটা বীজগণিত বুঝেছিলাম এবং জ্যামিতি সম্পর্কে বলছিলাম কোনগুলো পড়লে তোমাদের জন্য তোমরা কমন পাইতে পারো বোর্ড পরীক্ষা পর্যন্ত। তো এখন দেখো, আজকে আমরা একটা মুনাফার অধ্যায় থেকে একটা অঙ্ক উঠানো হয়েছে। কোথা থেকে? মুনাফার অধ্যায় থেকে। বলছে একটি দ্রব্য 1900 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হলো। প্রথম শর্ত যে একটা দ্রব্যটা যে কোনো জিনিস হতে পারে, তার একটি দ্রব্য 1900 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হয়েছে। এরপরে বলা হয়েছে বিক্রয় মূল্যের সমপরিমাণ টাকা 3 বছরের জন্য 9% মুনাফায় ব্যাংকে বিনিয়োগ করা হলো। একজন ব্যক্তি একটা জিনিস বিক্রয় করছে 1900 টাকা, ফলে তার কি হয়েছে? 5% ক্ষতি হয়েছে। ক্ষতি হওয়ার পরে সে যে এত টাকা বিক্রি করছিল, বিক্রি করার টাকাটা সে কোথায় রেখেছে? ব্যাংকে রেখে দিছে। কয় পার্সেন্ট মুনাফায়? 9% মুনাফায়। এটা ছিল উদ্দীপকের মূল বিষয়। এখন দেখো কত বলা হয়েছে, একটি দ্রব্য 50 টাকায় কিনে 56 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে বা হয়েছে তা নির্ণয় করো। তাহলে এখন দেখে লাভ হয়েছে সেটা বুঝতেই পারি, কারণ সে কিনছে কত টাকা দিয়ে? 50 টাকা দিয়ে। তাহলে কয়ের সমাধান ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত টাকা আছে? 50 টাকা। আর বিক্রয় মূল্য আছে কত? 56 টাকা। সুতরাং লাভ। সুতরাং কি? লাভ। লাভের একটা সূত্র আছে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখন দেখো আমাদের প্রশ্ন অনুযায়ী বিক্রয় মূল্য কত টাকা? 56 টাকা। তাহলে লিখলাম 56 মাইনাস ক্রয় মূল্য কত টাকা? 50 টাকা। তাহলে কত হয় আমাদের? 56 থেকে 50 বিয়োগ করলে 6 টাকা। কিন্তু আমাদের কি বলছে কত টাকা লাভ হয়েছে? আমাদের প্রশ্ন কিন্তু এটা বলা নেই, বলছে শতকরা কত টাকা লাভ হয়েছে। এখন তুমি একটা বিষয় খেয়াল করো, এই যে এখানে 6 টাকা লাভ হয়েছে, কত টাকায় 6 টাকা লাভ হয়েছে? কত টাকায়? 50 টাকায়, রাইট। কারণ এখানে সেই জিনিসটা কত টাকা কিনছিল? 50 টাকাতে কিনছে, কিনে 56 টাকা বিক্রি করছে, তার মানে তার 6 টাকা লাভ হয়েছে। কত টাকা 6 টাকা লাভ হয়েছে? 50 টাকায়। মনে করো তোমার কাছে একটা কলম ছিল, তুমি 5 টাকাতে একটা কলম কিনছো, কেনার পর তোমার এক বন্ধু তোমাকে বলতেছে যে কলমটা বিক্রি করবি, আর তুমি বলো হ্যাঁ বিক্রি করবো। কত টাকা? 6 টাকা। এখন তুমি 6 টাকা বিক্রি করে দিচ্ছ, 5 টাকাতে কিনছো, 6 টাকা বিক্রি করছো, তার তোমার লাভ হয়েছে কত? 1 টাকা, তাই না? তো কত টাকা 1 টাকা লাভ হয়েছে? কারণ তুমি কত টাকাতে কলমটা কিনছিলা? 5 টাকাতে কিনছিলা, তাহলে 5 টাকা 1 টাকা লাভ হয়েছে। এখানে অনুরূপভাবে 50 টাকাতে কিনছে, 56 টাকা বিক্রি করছে, তার মানে 50 টাকায় কতটা? 6 টাকা লাভ হয়েছে। এই কথাটা কিন্তু অনেক সময় ভুল করে, অনেকে লেখে 56 টাকায় 6 টাকা লাভ হয়, আবার অনেকে লেখে 100 টাকায় 6 টাকা লাভ হয়, কথাটা না বুঝতে পারার কারণে। তো আমরা এখন লিখবো 50 টাকায় লাভ হয়। 50 টাকায় লাভ হয় কত টাকা? 6 টাকা। সুতরাং 1 টাকায় লাভ কম হয়। 50 টাকায় যদি 6 টাকা লাভ হয়, 1 টাকা কি লাভের পরিমাণ বেশি হবে না কম হবে? কম। তাহলে কম হলে ভাগ। তাহলে আমরা 6কে ভাগ করবো কয় দ্বারা? 50 দ্বারা। বলছে শতকরা, তার শতকরা মানে কি? 100। সুতরাং 100 টাকায় লাভ হয়, তাহলে 100 টাকা লাভ বেশি হবে। তাহলে 6 গুণ 100, নিচে হলো কত? 50। 50 দ্বারা কাটলে 50 হবে 50, 50 দুগুণে 100, দ্বারা কত হয়? 12। এখন আবার শতকরা লাভ হয়, শতকরা লাভ হয় কত টাকা? 12 টাকা। এগুলো আমাদের ক নম্বরের সমাধান। খতে আসো। খতে বলছে দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে। খুব ভালো করে খেয়াল করি। প্রথম সে একটা জিনিস বিক্রি করছে, উদ্দীপক থেকে আমরা এখন শর্তগুলো নিয়ে আসবো। 1900 টাকায় বিক্রি করছে, ক্ষতি হয়েছে। কয় পার্সেন্ট ক্ষতি? 5% ক্ষতি। এখন সে ওই জিনিসটাই বিক্রি করবে, বিক্রি করার ফলে তার 11% লাভ হবে, মানে শতকরা 11% লাভ হবে। কত টাকা বিক্রি করলে তার 11 টাকা লাভ হবে সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, আমরা কি এই উদ্দীপক অনুযায়ী আমাদেরকে ক্রয় মূল্য জানি?
ক্রয় মূল্য কিন্তু জানি না, তাহলে ক্রয় মূল্যটা আগে বের করে নিব। তাহলে ক্রয় মূল্য বের করার নিয়ম হলো 5% ক্ষতি। এখন লেখা কি যে 5% ক্ষতিতে কি মূল্য, বিক্রয় মূল্য। কারণ সে বিক্রয় করছিল, 5% ক্ষতিতে সে কি করছে এখানে, বিক্রয় মূল্য। তাই 5% ক্ষতিতে বিক্রয় মূল্য। আচ্ছা 5% ক্ষতি, তাহলে কত টাকায় 5 টাকা ক্ষতি, যেহেতু পার্সেন্ট মানে 100, তাহলে 100 টাকায় 5 টাকা ক্ষতি। তাহলে 100 থেকে আমরা মাইনাস করব 5, সুতরাং কত হয় 95 টাকা। তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা, 95 টাকা। এখন আমরা ক্রয় মূল্য বের করব, খুব ভালো করে বোঝার চেষ্টা করি। যদি সে 95 টাকা বিক্রি করে, তাহলে এই জিনিসটা সে কিনছিল কত টাকা দিয়ে। এখানে কিন্তু অনেকেই ভুল করে, 95 টাকা সে তো বিক্রি করছে, তাহলে কিনছে কত টাকা দিয়ে, 100 টাকা দিয়ে। কেন 100 টাকা দিয়ে কিনছে, কারণ 100 টাকার মধ্যে তো তার 5 টাকা ক্ষতি হয়েছে। তাহলে যে জিনিস সে 100 টাকা দিয়ে কিনছিল, সেই জিনিসটা সে কী করছে, 95 টাকা বিক্রি করছে, কারণ তার 5% ক্ষতি হয়েছিল। তাহলে আমরা এখন নেব বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত টাকা হলে, 95 টাকা হলে ক্রয় মূল্য ছিল কত, 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 95/100। সুতরাং বিক্রয় মূল্য কত টাকা, 1900 টাকা। উদ্দীপকে বলা আছে বিক্রয় মূল্য কত টাকা, 1900 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1900 টাকা হলে 100 গুণ 1900, নিচে হলে কত 95, ভাগ করলে কত হয় 20, 20 দ্বারা 100কে গুণ করলে কত হয় 2000। কত টাকা, 2000 টাকা। এখন সে এই 2000 টাকাটা সে জিনিসটা ক্রয় করছিল, তার ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত টাকা, 2000 টাকা। এখন সেইটাকে কি করবে, যেই জিনিসটা 2000 টাকা দিয়ে কিনছিল, ওই জিনিসটা সে 11% লাভ করবে। এখন তার 11% লাভে বিক্রয় মূল্য, 11% লাভে কি মূল্য, বিক্রয় মূল্য। তার 100 টাকায় সে 11 টাকা লাভ করতেছে। তার 100 যোগ 11 সমান সমান 111 টাকা। তাহলে এখানে আমরা লিখি, বাকি অংশটা এখানে আসতেছে আমরা, যে ক্রয় মূল্য কত টাকা হলে, 100 টাকা হলে বিক্রয় মূল্য হলে কত, 111 টাকা। কারণ সে 11% লাভ করছে। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 111 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে। তাহলে 111/100, সুতরাং 2000 টাকা। কারণ 2000 টাকা দিয়ে সে 15 টাকা ক্রয় করছে। তাহলে 111 গুণ 2000, আর নিচে হলো 100, ভাগ করলে কত হয় 20। তাহলে 20 দ্বারা একে গুণ করলে 2220 টাকা। এই বিক্রয় মূল্য আমাদের এইটা। তাহলে বিক্রয় মূল্য কত, 2220 টাকা হলে কি হবে, 11% লাভ হবে। হলে 11% কি হবে, লাভ হবে। মানে কত টাকা বিক্রি করলে, তো এত টাকা বিক্রি করলে 11% লাভ হবে। খ নাম্বারের ঘতে দেখো, গতে বলা আছে যে জমাকৃত টাকা সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। জমাকৃত টাকা, সে কত টাকা জমা করছে, 1900 টাকা জমা করছে। কেন 1900 টাকা জমা করছে, কারণ ওই শর্তে বলছে বিক্রয় মূল্যের সমপরিমাণ টাকা। তাহলে বিক্রয় করছে 1900 টাকা, কারণ প্রশ্নে বলা আছে একটি দ্রব্য 1900 টাকায় বিক্রি করায় 1% ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্যের সমপরিমাণ টাকা সে ব্যাংকে জমা দিছে, তার মানে বিক্রি করছে 1900 টাকা। এখন সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার কি করতে বলছে, এখানে পার্থক্য বের করতে বলছে। তো এখন আমরা পার্থক্য বের করব, যে আমরা জানি এটা হলো ঘ নাম্বার, যে আমরা জানি কি জানি, সরল মুনাফা, সরল মুনাফা আই সমান সমান PRN।
এখন খুব খেয়াল করো, আই সমান সমান পি আর এখানে বলা হয়েছে, তাহলে পি এর মান কত? উদ্দীপকের নিয়ম অনুযায়ী পি হলো কত আমাদের 1900 টাকা, এন হলো কত 3 বছর, আর হলো কত 9%, তার 9%কে প্রকাশ করলে কত 100 দ্বারা ভাগ, তাহলে 9কে যদি আমরা পার্সেন্ট মানে 100, তাহলে 100 দ্বারা ভাগ করলে কত হয় 0.09। তাহলে এখানে পি হলো মানে প্রিন্সিপাল মানে মূলধন আসল। তাহলে এখন আমরা আই বের করতে হবে। সরল মুনাফার সূত্র কি? সরল মুনাফার সূত্র হলো আই ইকুয়াল পি আর এন। এখন তুমি কি করবা, পি এর পরিবর্তে পি এর মান কত 1900, আর এর পরিবর্তে আর এর মান 0.09, এন এর পরিবর্তে এন এর মান 3। এখন সবগুলো সংখ্যার গুণফল, সবগুলো সংখ্যার কি ফল? গুণফল। তাহলে সবগুলো সংখ্যার গুণফল যদি আমরা বের করতে যাই, আছে কত 1900। হ্যাঁ, 1900 গুণ হইল কত যে 0.09। 3 গুণ হলো কত 3 গুণ হলো 0.09, তাহলে গুণ হয় 513। সবগুলো গুণফল 1900 গুণ 0.09 গুণ 3, সবগুলো গুণ হলো 513 টাকা। এটা হলো আমাদের কি মুনাফা? সরল মুনাফা। এরপর আমরা বের করবো কি চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে সরল মুনাফা হলো চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র তোমরা জানো তো? তাহলে চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে চক্রবৃদ্ধি হলো সি মাইনাস পি। তাহলে সি এর সূত্র হলো পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস হলো কত পি। তাহলে দেখো পি মানে 1900 নাকি, পি মানে 1900, 1 আর এর মান হলো 0.09, এন মানে বছর 3 বছর, আর পি হলো কত এখানে 1900। তাহলে দেখো 1900 তো এটাকে যোগ করে কত 1.09 গুণ হলো 3 আর বিয়োগ হলো কত 1900। এখন এই সংখ্যাটাকে 3 বার গুণ করলে গণ করলে যে মানটা হয় 1.09, 1.09কে 3 বার গুণ করবো। কয়বার গুণ করবো আমরা? 3 বার গুণ করবো। তাহলে দেখো আমরা খেয়াল করি, এক 1.09 গুণ 1.09 গুণ 1.09, 3 বার গুণ করলে হয় আমাদের এই 3 বার গুণফলের সাথে আমরা কি করব, এই 1900 আবার গুণ করে দেব। গুণ হলো 1900, তাহলে হবে তোমার 2460, 2460, যে 2460.56 হয়, মাইনাস হলো কত 1900। এখন বিয়োগ করলে আমাদের কত থাকে? বিয়োগ করলে থাকে 560.56। এখন কি বলছে? পার্থক্য। পার্থক্য মানে কি? বিয়োগ। তাহলে কার পার্থক্য? সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে এখন তুমি লিখবে যে আগে চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ করব, কারণ চক্রবৃদ্ধি মুনাফাটা কি আসে সরল মুনাফার চাইতে বেশি আসে। তাহলে এখন লিখবো যে আমরা চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। তাহলে চক্রবৃদ্ধি হচ্ছে আমাদের 560.56 আর সরল মুনাফা আসছে কত আমাদের 513। তার বিয়োগ করলে কত হয় 47.56, 47.56। এই হলো আমাদের পার্থক্য। এই সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বা সরল মুনাফা অথবা চক্রবৃদ্ধি মুনাফা, এই মুনাফা অবশ্যই থাকবে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এইটার নিয়ম অনুযায়ী অঙ্কগুলো অনুশীলন করবে। আর এবার পরীক্ষার জন্য তোমাদের সাজেশন কম দেওয়া হয়েছে প্যাটার্নে থেকে আর সব মুনাফা অধ্যায় থেকে। 2টা অধ্যায় থেকে 3টা অঙ্ক আসবে, তোমরা যে কোনো 2টা অঙ্ক পরীক্ষায় দিবে। আর বীজগণিতীয় রাশি থেকে একটা অঙ্ক আসবে, যেটা বোর্ড পরীক্ষা পর্যন্ত আসে, সব সময় আসবে।
আর এই দুইটা অধ্যায় থেকে বোর্ড পরীক্ষা প্রশ্ন আসবে, প্যাটার্ন থেকে একটা আসবে, সরলরেখা এবং চক্রবৃদ্ধি গুণফল থেকে একটা অঙ্ক পরীক্ষা অবশ্যই আসবে। তোমরা যে নিয়মগুলো যদি অনুসরণ করতে পারো তাহলে তোমরা পরীক্ষা অবশ্যই ভালো করতে পারবে। তো তোমরা বাসায় বসে ভালো করে প্র্যাকটিস করবে, আর তোমাদের সাজেশন ভিত্তিক যে অঙ্কগুলো দেওয়া আছে এদের এইগুলো তোমরা বেশি বেশি করে অনুসরণ করলে, বুঝে বুঝে অনুসরণ করলে তোমাদের পরীক্ষায় অবশ্যই প্রশ্ন কমন হয়ে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আর ভালো কথা, হ্যাঁ, তোমাদের এবার বহু নির্বাচনী প্রশ্ন, যেহেতু তোমরা পরীক্ষাটা বাসায় হইতেছে সেজন্য একটা বহু নির্বাচনী প্রশ্ন দিই নাই, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। ওই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কোথায় থেকে আসবে? সংক্ষিপ্ত প্রশ্নগুলো যে অধ্যায়গুলোর অঙ্ক আমরা করাইছি সেই অধ্যায়ের অঙ্কগুলো যারা ভালো করে পারবে তার প্রশ্নগুলো, ছোট ছোট অঙ্কগুলো দ্বারা আমরা সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করছি, তাহলে তোমরা পাশাপাশি অঙ্কগুলো ভালো করে দেখবে। তো আমরা আজকে এখানে ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।